আসসালামু আলাইকুম সুপ্রচিকিৎসকবৃন্দ, সবাইকে মেডিকেল হায়ার স্টাডি অ্যাপস এর পক্ষ থেকে স্বাগত। আপনার সাথে আমরা আজকে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর একটা ছোট টপিকস নিয়ে কথা বলবো। আমি আছি ডক্টর আব্দুল্লাহ আল-নোমান, FCPS পার্ট 2 ট্রেইনি। তো এটা আমাদের কোর্স এনরোলমেন্ট প্রসিডিউর। আমরা কোর্স প্রসেসে কি কি জিনিস দিয়ে থাকি। তো আজকে আমরা কথা বলবো বার্থ ইনজুরি, ছোট্ট একটা টপিকস বাট ইম্পর্টেন্ট ফর এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ ক্লিনিক্যাল প্র্যাকটিস। তো চলেন আমরা শুরু করি আমাদের আজকের টপিকসটা। প্রথমে আসি বার্থ ইনজুরি। দেখা যায় যখন একটা নিওনেট আমাদের কাছে আসে, যখন আমরা নিউবর্ন এক্সামিনেশন করি, তখন আমাদের ইম্পর্টেন্ট একটা এক্সামিনেশন পার্ট থাকে হলো হেড এক্সামিনেশন। তো সেই হেড এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা দেখি কোনো ধরনের আমাদের হেডে কোনো ইনজুরি আছে কিনা, কোনো লোকাল হেমোরেজ আছে কিনা, কোনো ফ্র্যাকচার আছে কিনা, ক্রেনিয়াল বোনগুলোতে কোনো ফ্র্যাকচার আছে কিনা, কিংবা লোকাল যে আমাদের যেটা বললাম ব্লিডিং, কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা, এইগুলো আমরা দেখি হেডে। এছাড়া আমরা আরেকটা জিনিস দেখি ফ্রন্টানেল, যে বাস ফ্রন্টানেল আছে কিনা কিংবা আমাদের হোয়াইট ফ্রন্টানেল আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখে থাকি। তো আজকে আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো কেফাল হেমাটোমা। কেফাল হেমাটোমা জিনিসটা কি, যে একটা অনেক সময় বাচ্চা দেখা যায়, একটা বাচ্চা জন্ম হয়েছে, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি থাকে অথবা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি একটা হিস্ট্রি থাকে, সাথে হলো মাথা ফুলে গেছে, যে এসে বলে এই যে বাচ্চা হতে যেয়ে মনে হয় মাথায় আঘাত পাইছি, দেখেন তো একটু, তাই না, এরকম আর কি। আমরা বাচ্চার মায়েদের এভাবে কাউন্সিলিং করি যে আপনার বাচ্চা হতে যেয়ে বাচ্চা কোনো কারণে মাথায় আটকে গেছিল, মাথায় আঘাত পেয়েছে। তো সাধারণত দেখা যায় কেফাল হেমাটোমাতে ভার্টেক্স প্রেজেন্টেশন থাকে, ভার্টেক্স প্রেজেন্টেশন থাকতে পারে। এছাড়া দেখা যায় যে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারির একটা হিস্ট্রি থাকে, ইনস্ট্রুমেন্টাল ডেলিভারির একটা হিস্ট্রি থাকে, হিস্ট্রি অফ ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, এটা থাকতে পারে। তো এই দুইটা আমাদের থাকতে পারে। তো এখন আসেন আমরা একটু কেফাল হেমাটোমা জিনিসটা একটু জানি। Cephalohematoma is a collection of blood following trauma during birth. তো যেটা বললাম, এই ব্লাড কালেকশনটা, যেটা আমাদের ব্লাড, সেটা আমাদের মাথায় স্কাল্পে লেয়ার আছে অনেকগুলো, তাই না। তো এটা জাস্ট পেরিওস্টিয়ামের নিচেই সাবপেরিওস্টিয়াল কালেকশন অফ দ্য ব্লাড, সাবপেরিওস্টিয়াল কালেকশন অফ দ্য ব্লাড হয় স্কাল বোনে, সাবপেরিওস্টিয়াল রিজনে আমাদের এই ব্লাড কালেকশনটা হয়, যেটাকে আমরা কেফাল হেমাটোমা বলে থাকি। তাহলে সোর্স অফ ব্লাড কি, আমাদের যে সাবপেরিওস্টিয়াল যে ব্লাড ভেসেল গুলো থাকে, সেই ভেসেল গুলো আমরা যদি একটু প্যাথোফিজিওলজিটা জানি, জাস্ট জানার জন্য আর কি, একটু প্যাথোফিজিওলজিটা যদি আমরা একটু জানতে চাই, তাহলে কি হবে, যে দেখা যাবে যে যখন আমাদের ডেলিভারি হচ্ছে, ডেলিভারি প্রসেসের সময়, ভ্যাজাইনাল ডেলিভারি আর কি, সিজারিয়ান নট সিজারিয়ান সেকশন। সো ভ্যাজাইনাল ডেলিভারিতে যখন হয়, তখন বাচ্চার মাথাটা যখন আসে, সেটাকে আমরা ভার্টেক্স প্রেজেন্টেশন বলি। যখন ভার্টেক্স প্রেজেন্টেশন হয়, তখন দেখা যাচ্ছে যে ওই মাথা এবং আমাদের যে ভ্যাজাইনাল ক্যানেল আছে, বিশেষ করে আমাদের যে পেলভিক বোন, সেই বোনে একটা কম্প্রেশন কিংবা একটা চাপ, যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন, ইউটেরাইন কন্ট্রাকশন রিল্যাক্সেশনের ফলে একটা চাপ তার ব্রেনের মানে মাথার উপরে পড়ে। তখন কি হয়, সাবপেরিওস্টাল রিজিয়নে যে ব্লাড ভেসেল গুলো থাকে, সেগুলো খুব ফ্র্যাজাইল থাকে। তো ওই জন্য দেখা যায় ওই ফ্র্যাজাইল সাবপেরিওস্টিয়াল লোকেশনের যে ব্লাড ভেসেল যেগুলোর কথা বললাম, সেই ভেসেল গুলা রাপচার হয়, সেই ভেসেল গুলা রাপচার হয়ে একটা ব্লাড জমা হতে থাকে, ব্লাড কালেকশন হতে থাকে, এটাকে আমরা বলে থাকি কেফাল হেমাটোমা, কেফাল হেমাটোমা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম। তো এটা আমরা হলো কেফাল হেমাটোমা। এখন আমরা এটা সাধারণত 1 to 2% অফ দ্য লাইভ বার্থের ক্ষেত্রে পাওয়া যায়। আমরা যদি ক্লিনিক্যাল ফিচারটা দেখতে চাই, প্রথমে আমরা যেটা করবো, সোয়েলিং অ্যাপিয়ার্স আফটার 4 to 8 hours অফ দ্য বার্থ অ্যান্ড রিচেস ম্যাক্সিমাম সাইজ বাই 3rd day। তাহলে এটা আমাদের একটু জানতে হবে। কি জানতে হবে, যে সোয়েলিংটা ডেভেলপ করতে কেন সময় লাগছে। যখন আমাদের ফ্রেজাইল কিংবা সাবপেরিওস্টিয়াল যে ভেসেল গুলো আছে, ব্লাড ভেসেল গুলো আছে, তখন যে ওইগুলা যখন রাপচার হয়, তখন ওই ব্লাড গুলা ওজিং হয়,
কিংবা ব্লাডগুলো অল্প অল্প করে আসে। তো ব্লাডগুলো যখন ওজিং হতে থাকে তখন সেই ব্লাডগুলা সাবপেরিস্ট্রিয়াল রিজনে জমা হইতে সময় লাগে। এমন না যে আপনি এখনই বাচ্চাটা হলো, এখনই হেমোরেজ হলো, এখনই জমা হয়ে গেল, এরকম না। আপনার এটা জমা হইতে কিছুটা সময় লাগে। তো এই জন্য দেখা যায় যে সাধারণত ডেলিভারির 4 থেকে 8 ঘন্টা পরে এইটা আমাদের আস্তে আস্তে আমরা পেতে থাকি। এই সোয়েলিংটা আস্তে আস্তে অ্যাপিয়ার করে। বলে জন্মের সময় তো বাচ্চা ভালো ছিল, তো জন্ম হওয়ার বেশ কিছুক্ষণ পরে বাচ্চার মাথাটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে, এইরকম একটা কমপ্লেন নিয়ে অনেক সময় বাচ্চার মায়েরা আসে। তো দেখা যাচ্ছে যে এটা 4 to 8 আওয়ার আফটার বার্থ এটা হলো আমাদের সোয়েলিংটা শুরু হয়, এবং ম্যাক্সিমাম সাইজে কখন পৌঁছায়? ম্যাক্সিমাম সাইজে পৌঁছায় 3rd ডেতে। তাহলে এই ক্লিনিক্যাল সিনারিওটা মাথায় রাখতে হবে। ধরেন 24 ঘন্টার ভিতরে কিংবা আপনার যে সোয়েলিংটা আস্তে আস্তে অ্যাপিয়ার করলো সেটা ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 3rd ডেতে যে। তাহলে এটা কিন্তু ট্রিটমেন্টে একটা রোল আছে, হ্যাঁ। আপনি কিন্তু তাকে বললেই হবে না যে এই এটা হবে না, আর বাড়বে না, কিছু হবে না, চলে যান। তো তাকে বুঝাই বলতে হবে এটা 3 দিন পর্যন্ত এরকম বাড়তে পারে, এরপরে আস্তে আস্তে এটা কমা শুরু হবে। যখন আমার ওই ব্লাড যে ব্লিডিং গুলো যেগুলো হয়েছে সেগুলো যখন আমার অ্যাবজর্পশন হওয়া শুরু হবে তখন আমার ওই সোয়েলিংটা আবার কমতে কমতে ছোট হতে থাকবে। কমন সাইট কোনটা? সেটা হলো প্যারাইটাল বোন। কমন সাইট হলো প্যারাইটাল বোন ফলোড বাই অক্সিপিটাল বোন। তাহলে মোস্ট কমন সাইট হলো প্যারাইটাল বোন। এটা অনেক সময় সিঙ্গেল বেসড আসতে পারে। তাহলে মোস্ট কমন সাইট হলো প্যারাইটাল বোন ফলোড বাই অক্সিপিটাল বোন দেন ফ্রন্টাল বোন। তাহলে প্যারাইটাল বোন, এরপরে হলো অক্সিপিটাল বোন দেন ফ্রন্টাল বোন। এটা মনে রাখতে হবে, POF, পফ, এভাবে মনে রাখতে পারেন, পফ। প্রথমে প্যারাইটাল, এরপর অক্সিপিটাল, এরপরে ফ্রন্টাল। আমরা যদি এই সোয়েলিংটা ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে চাই তাহলে আমাদের কি হবে? দেখেন এটা কিন্তু একটা লোকালাইজড এরিয়াতে হচ্ছে, একটা লোকালাইজড এরিয়াতে হচ্ছে। সেখানে কি হয়? আমাদের সোয়েলিং ডাজ নট ক্রস দ্য মিড লাইন, সুচার লাইন। আমরা মিড লাইনও বলতে পারি, সুচার লাইনও বলতে পারি। তো সোয়েলিং যেটা হয় সাধারণত সেটা সুচার লাইন দিয়ে বাউন্ড থাকে। যে এটা যদি আপনার হেড হয় তাহলে কোনো একটা সুচার লাইনে এই সোয়েলিংটা কনফাইন্ড থাকবে, সাধারণত সুচার লাইনটা ক্রস করে না। সোয়েলিং হ্যাজ ওয়েল ডিফাইন্ড মার্জিন লিমিটেড বাই সুচার লাইন। যেটা বললাম এটা ওয়েল ডিফাইন্ড মার্জিন, সুচার লাইন দিয়ে এটা লিমিটেড থাকে। ওকে, ইউজুয়ালি ইউনিল্যাটারাল। যেহেতু আমরা বুঝতে পারছি একটা জায়গায় আছে, সেই জায়গাটাই হচ্ছে সুচার লাইন ক্রস করছে না, সো দ্যাট ইজ ইউনিল্যাটারাল। বাইলেটারাল ইনভলভমেন্ট অফেন অ্যাসোসিয়েটেড উইথ আন্ডারলাইনিং স্কাল ফ্র্যাকচার। যখন আমার স্কাল ফ্র্যাকচার হবে তখন এটা বাইলেটারাল হতে পারে। সোয়েলিংটা কেমন থাকে? ফ্লাকচুয়েন্ট, ইনরিডিউসেবল, নন পালসেটাইল, সাইজ ডিউরিং ক্রাইং। মানে এটা কিছুই হবে না, বলবো ওই যেভাবে আছে ওভাবেই আছে। ওকে, কিন্তু আপনি যেহেতু সুচার লাইন দিয়ে বাউন্ড থাকে আপনি ফ্লাকচুয়েট, ইরিডিউসেবল, একটা নন পালসেটাইল, একটা সোয়েলিং পাবেন। যেহেতু এখানে কোনো ব্লাড ভেসেলের অ্যাক্টিভ ইনভলভমেন্ট নাই, এটা উজিং হয়ে জমা হয়েছে, নন পালসেটাইল, ওখানে কোনো ব্লাড ভেসেলের পালসেশন আপনি পাবেন না। আচ্ছা, ন্যাচারাল কোর্স মানে ডিজিজ প্রোগ্রেশন, যে এটা কতদিনে ভালো হবে কিংবা কি কমপ্লিকেশন হতে পারে, এই ধরনের কথাবার্তাগুলোকে আমরা ন্যাচারাল কোর্স বলি। তাহলে ন্যাচারাল কোর্সের ভিতরে প্রথমে হলো সোয়েলিং ডিসঅ্যাপিয়ার বিটুইন দ্য 2nd and 3rd মান্থ। তাহলে 2 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত কিন্তু এই সোয়েলিংটা থাকতে পারে। বাচ্চার মাকে কিন্তু এটা প্রপারলি কাউন্সেলিং করতে হবে যে এটা 3 মাস পর্যন্ত এরকম থাকতে পারে, এরপরে আস্তে আস্তে কমে যাবে। যদি না কমে সেক্ষেত্রে আমাদের সার্জারি লাগতে পারে কিংবা এটা অ্যাসপাইরেশন করা লাগতে পারে, অথবা আমাদের ট্রেন করা আমাদের নিউরোসার্জারি কনসালটেশন লাগতে পারে, এটা পরে। ঠিক আছে, সাধারণত রিজলভ হয়ে যায়। The lesion becomes firm calcified swelling at the end of the 2nd week before getting reabsorbed. এটা ক্যালসিফাইড হতে পারে, শক্ত হয়ে আসতে পারে, হতে পারে। Underlying linear skull fracture may be seen in 10% to 25% of cases. ট্রিটমেন্ট কি দিব? যে no specific treatment is required, resolve spontaneously over a period. Reassure the parent, শুধুমাত্র খুব অ্যাডভান্স কেজে হয়তো এটা আমার সার্জারি লাগলেও লাগতে পারে, এই ধরনের একটা কথা আপনি বাচ্চার বাবা মাকে বলতে পারেন, কাউন্সিলিং করতে পারেন। এছাড়া সাধারণত এই সোয়েলিং গুলো এমনিতেই স্পন্টেনিয়াসলি রিজলভ হয়ে যায়, ওকে, এখন আমাদের কমপ্লিকেশন কি হতে পারে? এই রিলেটেড কমপ্লিকেশন হতে পারে রিস্ক অফ জন্ডিস এন্ড নিড ফটোথেরাপি, আর রিস্ক অফ সেকেন্ডারি ইনফেকশন। জন্ডিসটা কেন হতে পারে? যখন আপনার অনেক বেশি ব্লিডিং হবে
সেই ব্লিডিং গুলো একটা সময় লাইসিস হবে, সেখান থেকে আমাদের হিম আসবে, তারপরে আমাদের বিলিরুবিন, বিলিভার্ডিন অনেক কিছুই হবে, এই পাথওয়েগুলো আমরা জানি। তো সেখান থেকে জন্ডিস হতে পারে এবং রিস্ক অফ নিড অফ ফটোথেরাপি। আর একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, যেহেতু ওখানে একটা সোর্স অফ ইনফেকশন হিসেবে একটা জিনিস থেকে গেছে, একটা ইনজুরি থেকে গেছে, সেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনটা ডেভেলপ করতে পারে। তো এইটা আপনাদের মাথায় রাখতে হবে। তো এখন আমরা একটা ছবি দেখি, এটা হলো কেফালোহেমাটোমার ছবি, একদম টিপিক্যাল একটা ছবি। দেখেন এখানে একটা সোয়েলিং হয়ে আছে, হ্যাঁ, একদম গোল্লা পাকানো একটা সোয়েলিং, যেটা আমাদের অন্য কোনো জায়গায় নাই, একটা সুচার লাইন দিয়ে বাউন্ড হয়ে আছে, ইউনিল্যাটারাল একটা সোয়েলিং। তো এটা এখন তো আর আপনি পালপেট করতে পারছেন না, পালপেট করতে পারলে দেখা যাইতো। তো এই মোটামুটি আপনাদের এই টপিকসটা থেকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনারা কভার আপ করলেই ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। তো এটা আপনারা পড়ে যাবেন। বার্থ ইনজুরি থেকে প্রশ্ন আসে, কেফালোহেমাটোমা খুবই গুরুত্বপূর্ণ একটা বার্থ ইনজুরি, আমরা পেয়ে থাকি, অনেক বাচ্চা ক্লিনিক্যালি অনেকেই ফেস করছেন, এই জন্য আসলে এখান থেকে প্রশ্নটা আসে এই টপিকসটা থেকে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।